Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well by the grace of Allah. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most important grammatical item, that is conditional. I want to ask a question. How many kinds of conditionals? There are three kinds of conditionals. What are these? What are their structures and what are their examples? All of the information, inshallah, I will clarify today's class. So I hope that you will stay connected with me and enjoy this class. Let's get started. Conditional অর্থাৎ কন্ডিশন আমরা যে বলে থাকি মানে হচ্ছে শর্ত বিষয়ক শর্ত সম্বলিত যে বাক্যসমূহ তাকে এখানে আমরা বলছি কন্ডিশনাল। ইংরেজিতে আমরা তিন প্রকারের কন্ডিশনাল দেখি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই তিনটি কন্ডিশনাল কিভাবে স্ট্রাকচারটা কি হবে এবং তাদের উদাহরণ কিভাবে আমরা লিখব সেটা আমরা বিস্তারিত দেখে নিই। তো চলো আমরা প্রথমে দেখব ফার্স্ট কন্ডিশনাল। প্রথম যে কন্ডিশনাল সেটার স্ট্রাকচারটা কি হবে। ইফ ক্লজটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি ইফ ক্লজটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে পরবর্তী যে ক্লজ সেটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি আমার কথায় বলেছি ক্লজ, তাহলে প্রশ্ন জেগে যেতে হবে ক্লজ কাকে বলে। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস which contains a subject and a finite verb. ক্লজ হচ্ছে কতিপয় শব্দের গুচ্ছ যেখানে একজন সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে এখানে ইফ ক্লজটি কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা সামনেও থাকতে পারে পরেও থাকতে পারে। আর অন্য ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এর ব্যতিক্রম আমরা যাতে না করি আর কি, ব্যতিক্রম হবে না এমনটি নয়, হতে পারে, তবে এটি হচ্ছে মূলত তার স্ট্রাকচার। তাহলে দেখেন এবার, ইফ ইউ স্টাডি এ লট, যদি তুমি প্রচুর পড়াশোনা করো তাহলে বলো তো তুমি কি করবে? তুমি এ প্লাস পেতে পারো, তুমি ভালো কিছু করতে পারো, তুমি মেধাবী হতে পারো, যাই হোক। ইফ ইউ স্টাডি এ লট ইউ উইল গেট এ প্লাস। তাহলে ইফ ইউ স্টাডি আ লট, যদি তুমি প্রচুর পড়াশোনা করো, ইউ উইল গেট এ প্লাস। আমাকে বলা হয়েছে ইফ ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দেখো ইফের সাথে লেগে আছে ইউ স্টাডি এ লট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরবর্তী ক্লজটা আমাকে করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পরে আমরা কি নেব? শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন। সেই অনুসারে আমরা ইউ বসাইছি সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হচ্ছে উইল, মেন ভার্ব হচ্ছে গেট, আর এক্সটেনশন এ প্লাস দেওয়া হয়েছে। এবার দেখো প্রথমেই গ্যাপ, এই জায়গাতে শিক্ষার্থীদের একটু সংশয় বা জড়তা কাজ করে। আমি আশা করছি জড়তা একটু খেয়াল করলে তোমাদের আর থাকবে না। তো দেখো কিভাবে এটা করব। প্রথমে যখন গ্যাপ দেওয়া থাকবে তখন দ্বিতীয় অংশে যে ক্লজটি দেওয়া আছে তাকে আমরা প্রথমে পড়ব। যদিও প্রথমে গ্যাপ, কিন্তু পড়বো আমরা প্রথমে এটাকে, যে ইফ ইউ রানস ফাস্ট, যদি তুমি দ্রুত দৌড়াও, মানে কোনো কম্পিটিশানে দৌড় প্রতিযোগিতায় তুমি লেগেছো, তা যদি তুমি দ্রুত দৌড়াতে পারো তুমি কী হবে? তুমি উইনার হবে। তাহলে ইফ ইউ রানস ফাস্ট এটাকে আমরা প্রথমে পড়বো। তাহলে ইফ ক্লজটা কোন টেন্স আছে? এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরেরটা কী হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার এই ফিউচার ইনডিফিনিট টেন্সটা প্রথমে বসাই দেবো আমরা। তাহলে ইফ ইউ রানস ফাস্ট, যদি তুমি দ্রুত দৌড়াও, ইউ উইল বি উইনার। তাহলে এখানে লিখবো ইউ উইল বি উইনার। একটু খেয়াল করি আমরা, দেখো ইউ উইল বি, এখানে এই বিটা কিন্তু মেন ভার্ব, এখানে এটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়, উইলটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। তাহলে ইউ উইল বি উইনার। উইন মানে হচ্ছে জয়লাভ করা, আর উইনার যে জয়লাভ করে তাকে বলছি আমরা উইনার। তাহলে ইফ ইউ রানস ফাস্ট, যদি তুমি দ্রুত দৌড়াও, ইউ উইল বি উইনার। এবার আমরা থার্ড এক্সাম্পলটি দেখবো, ইফ হি হেল্পস মি। অনেক সময় আমরা বলি না, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তোমাকে আমি এটা দিব, আর যদি তুমি সাহায্য করো আমি সেখানে যাব, বিভিন্নভাবে আমরা বলতে পারি আর কি। তাহলে ইফ ক্লজটি কোন টেন্সে আছে? দেখো ইফ হি হেল্পস মি, যদি সে আমাকে সাহায্য করে, হুইচ টেন্স ইজ ইট? ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ইফের সাথে লেগে আছে। তাহলে ইফ ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কন্ডিশনাল আমাকে বলছে এটা হবে ফার্স্ট কন্ডিশনাল এবং পরবর্তী অংশটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ হি হেল্পস মি, যদি সে আমাকে সাহায্য করে আমি তাকে সাহায্য করব, তাহলে আই শ্যাল হেল্প হিম, আই শ্যাল হেল্প হিম।
তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনালিটি ইতিমধ্যে দেখে নিচ্ছি, স্ট্রাকচার কী হবে তার এক্সাম্পল দেখেছি এবং কিভাবে করতে হবে সেটি নিয়ে দেখেছি। এবার আমরা সেকেন্ড কন্ডিশনালিটি দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার লার্নার্স, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওয়েল। আলহামদুলিল্লাহ। This is Abdul Bari. Today I would like to talk a most important topic, that is pronoun reference. And today I want to discuss classification of pronoun or types of pronoun or kinds of pronoun. That means if you want to know clearly pronoun reference chapter or question number, you have to know at first classification of pronoun. And for this reason I have chosen this class that I will discuss classification of pronoun. So in this class you will know what is pronoun reference and how many kinds of pronoun. If you know classification of pronoun clearly, inshallah you will be able to learn this chapter so easily and nicely. And this is question number 8, March 5, and through this text you have to find out which are faulty pronouns and which are unclear pronouns. So if you find out faulty pronoun and unclear pronoun from the text, you have to write the correct form, and again you have to write the text in your answer script, and there will be only 5 marks and 5 places you have to write correctly so that examiner can understand this is correct answer. Let's get started and enjoy the class. সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটি কী হবে এবার আমরা দেখব সেটি। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা একটু খেয়াল করি। ইফের সাথে থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স, ইফের সাথে লেগে থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পরেরটা হবে ফিউচার ইন দ্য পাস্ট। এখন প্রশ্ন আসতে পারে ফিউচার ইন দ্য পাস্ট বলতে আমরা কি বুঝি? ইয়েস, ফিউচার ইন দ্য পাস্ট বলতে আমরা বুঝি সাবজেক্টের পরে আমাকে বসাতে হবে উড অথবা কুড অথবা মাইট, MIGHT, মাইট। মাইট প্লাস V1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ শুড না উড কুড মাইট যে কোনো একটি বসাবো, এরপরে ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, সেখানে একটা ওয়ার্ড দুটো ওয়ার্ড বা তারও বেশি থাকতে পারে। তাহলে এই স্ট্রাকচারটি আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে খেয়াল রাখবো যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে পরেরটা হবে ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট মানে হচ্ছে সাবজেক্টের পরে আমরা বসাবো উড অথবা কুড অথবা মাইট, তারপরে ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এবার উদাহরণ দিয়ে খেয়াল করি, ইফ ইউ ওয়েন্ট দেয়ার, অনেক সময় আমরা বলি না এই তুমি যদি সেখানে যেয়ে থাকতা তাহলে তার সাথে সাক্ষাৎ করতে পারতা, তুমি যদি সেখানে যেতা তাহলে তুমি আজকে টাকা পেতা, তুমি আজকে সেখানে যেতা তাহলে তুমি চান্স পেতা, মানে বিভিন্নভাবে আমরা এই উদাহরণগুলি বলতে পারি। তো ইফ ইউ ওয়েন্ট যে দেয়ার, যদি তুমি সেখানে যেয়ে থাকতে তাহলে তুমি কী করতে? ইউ উড মিট রহিমা। বলা হচ্ছে যে ইফ ইউ ওয়েন্ট, যদি তুমি সেখানে যেয়ে থাকতে তাহলে ইউ উড মিট রহিমা, তুমি রহিমার সাথে সাক্ষাৎ করতে পারতে। অর্থাৎ রহিমা হয়তো কোনো বিশিষ্ট কোনো একজন নারী, যে হয়তো মন্ত্রী হতে পারে বা অন্য কোনো পর্যায়ে হতে পারে, সে সেখানে এসেছিল, তখন সে বলছে যদি তুমি সেখানে যেয়ে থাকতা তাহলে তুমি রহিমার সাথে দেখা করতে পারতা। ওকে, এবার দেখো প্রথমে গ্যাপ দেওয়া আছে, পরে আমাকে দিয়ে বাক্য দিয়ে রেখেছে। এইটার ক্ষেত্রে আমরা কীভাবে চিন্তা করবো? ইয়েস, আর তোমাদের অনেকের এই প্রশ্ন জাগতে পারে আমি এই অংশটা ভুল লিখেছি, দেখো তো আসলে কি ভুল না ঠিক আছে। ইফ হি রেড দ্য বুক, একটু খেয়াল করো তো এটা আসলে কি ঠিক না ভুল। সাবজেক্ট হি, তাহলে তো রিড আসলে রিডস হওয়ার কথা, অনেকে প্রশ্ন জাগতে পারে না। ইয়েস, প্রশ্ন জাগাটাই স্বাভাবিক, কিন্তু খেয়াল রাখতে হবে রিডের 3টা ফর্মই কিন্তু এক, রিড, রেড, রেড। প্রেজেন্ট ফর্ম উচ্চারণটা হবে রিড, পাস্ট ফর্ম উচ্চারণটা হবে রেড, পাস্ট পার্টিসিপল যেটা সেটাও হবে রেড। এটা এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, বি কেয়ারফুল, এই ধরনের চালাকি কিন্তু পরীক্ষা করতেই পারে। তো ইফ হি রেড দ্য বুক, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হয় পাস্ট কন্ডিশনাল। দ্যাট মিনস সাবজেক্টের পরে আমরা উড অথবা কুড অথবা মাইট বসাবো। তাহলে ইফ হি রেড, আর আমরা প্রথমে এই অংশটা পড়ব, তারপরে যেটা উত্তর আসবে সেটা এখানে বসাই দেবো, তাহলে আমাদের বুঝতে বা লিখতে কোনো প্রকারের সমস্যা হওয়ার কথা নয়।
ইফ হি রেড দ্য বুক, যদি সে বইটি পড়তো তাহলে সে কী করতে পারতো? তাহলে সে তথ্য কালেক্ট করতে পারতো। কারণ বই না পড়লে তথ্য কালেক্ট করতে পারবে? পারবে না। অন্যভাবে হতে পারে, কিন্তু বইটা পড়লে সে বেশি তথ্য কালেক্ট করতে পারবে। তাহলে ইফ হি রেড দ্য বুক, if he read the book he would collect information তাহলে দেখো, খেয়াল করো যে ইফ হি রেড দ্য বুক, যদি সে বইটা পড়তো তাহলে হি উড কালেক্ট ইনফরমেশন, সে তথ্য সংগ্রহ করতে পারত। এ হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন নিয়ে মোটামুটি ইনফরমেশন। এই স্ট্রাকচারটা আমরা অবশ্যই খেয়াল রাখবো, তাহলে যেভাবে পরীক্ষক তোমাকে প্রশ্ন দেখ তুমি অবশ্যই পারবে। এক্ষেত্রে আমরা স্ট্রাকচারটি যদি ভুল না হয়, পাশাপাশি তোমাকে টেন্সটি অবশ্যই ভালো করে জানতে হবে, কারণ এখানে আমি লিখছি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সটি তুমি চিনো না, তাহলে তুমি এটা কী করে স্ট্রাকচার ফলো করবা? অতএব অবশ্যই তোমাকে টেন্সটি ভালো করে রপ্ত করতে হবে, পাশাপাশি এই স্ট্রাকচারটি স্মরণ রাখতে হবে। এবার আমরা থার্ড যে কন্ডিশনাল রয়েছে সেটি এবার আমরা দেখব। এখানে আমরা তৃতীয় যে কন্ডিশনাল, দ্যাট মিনস থার্ড কন্ডিশনাল, তার স্ট্রাকচারটি আমরা প্রথমে খেয়াল করব, এরপরে তার উদাহরণটি দেখব। দেখে নিই আমরা স্ট্রাকচারটি কী হবে। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, তারপর হবে পারফেক্ট কন্ডিশনাল। এখন প্রশ্ন আসতে পারে পারফেক্ট কন্ডিশনালটা আমরা কীভাবে বুঝবো বা কীভাবে লিখব? লেখার জন্য খুবই সহজ প্রসেস। সাবজেক্টের পরে আমরা বসাবো উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। এরপরে আমাকে V3, দ্যাট মিনস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, প্লাস এক্সটেনশন। এক্সটেনশনটা বেজ করবে বাক্যের অর্থের উপরে, সেটা বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে। তো আমরা উদাহরণ সহকারে দেখি। আর উদাহরণটি দেখার পূর্বে আমি তোমাদের বলে রাখি, যারা পাস্ট পারফেক্ট টেন্স চিনো না তাদের জ্ঞানার্থে বলি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে V3, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা উদাহরণটি দেখব। ইফ মাই মাদার হ্যাড গিভেন মি 2000 টাকা, অর্থাৎ যদি আমার মা আমাকে 2000 টাকা দিতেন তাহলে তুমি কি করতা? তাহলে তুমি একটা নতুন শার্ট কিনতা। তাহলে ইফ মাই মাদার হ্যাড গিভেন মি, আমাকে যদি দিতেন কয় হাজার টাকা? 2000 টাকা, তাহলে আমি একটা নতুন শার্ট কিনতাম। তাহলে এখানে আমরা লিখতে পারি আই, যে কোনো একটা না, উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। উড হ্যাভ নিলাম, আই উড হ্যাভ, কিনার ইংরেজি কি? বাই। বাই 3 নম্বর ফর্ম বট, তাহলে আই উড হ্যাভ বট, কি কিনতাম? একটা নতুন শার্ট, তাহলে এ নিউ শার্ট। এবার আমরা উদাহরণটি একটু মনোযোগ সহকারে দেখি তো স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা। দেখো, ইফ মাই মাদার হ্যাড গিভেন মি 2000 টাকা, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো ইফের পরে রয়েছে এখানে মাই মাদার সাবজেক্ট, তারপরে হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, আর গিভেন, গিভ, গেভ, গিভেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। মি 2000 টাকা, আর তারপরে যেটি পূরণ করতে হবে আমাকে পাস্ট পারফেক্ট কন্ডিশন, দ্যাট মিনস সাবজেক্টের পরে হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। দেখো এখানে সাবজেক্ট আই, উড হ্যাভ হচ্ছে এখানে তোমার কন্ডিশনাল অনুসারে নিয়েছি, বাইরের 3 নম্বর ফর্ম হচ্ছে বট, আ নিউ শার্ট। এবার এটি এমনটিও কেস ঘটতে পারে প্রথমে তোমাকে গ্যাপ দিয়েছে, এক্ষেত্রে তুমি কিভাবে করবে? তখন তোমাকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় অংশে যে অংশটি দেওয়া আছে সেটা কোন কন্ডিশনালে দেওয়া আছে, আর কন্ডিশনাল কিনা বুঝবো কি করে? তার পূর্বে ইফ যুক্ত থাকবে, মানে ভবিষ্যতে যে একটা তোমার চিহ্ন সেটা হচ্ছে ইফ যুক্ত থাকবে। দেখো, ইফ হি হ্যাড প্লেড ওয়েল, অনেক আমরা বলি না যদি তুমি ভালো খেলতা তাহলে তুমি জাতীয় টিমে চান্স পেয়ে যেতা। তাহলে এখানে আমরা সেটাই যদি বলি তাহলে কী হবে ইংরেজিতে? ইফ হি হ্যাড প্লেড ওয়েল, যদি সে ভালো খেলতো তাহলে সে জাতীয় টিমে কী পেত? চান্স পেত। তাহলে আমরা এখানে লিখবো এখন হি উড হ্যাভ, গেটের 3 নম্বর ফর্ম হচ্ছে গট চান্স ইন ন্যাশনাল টিম। এখানে স্পেস হচ্ছে না, আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি ন্যাশনাল টিম।
এটা ন্যাশনাল ক্রিকেট টিমও হতে পারে অথবা তোমার ফুটবল টিমও হতে পারে। তাহলে একটু খেয়াল করো, ইফ হি হ্যাড প্লেড ওয়েল, যদি সে ভালো খেলতো তাহলে হি উড হ্যাভ গট চান্স। গেটের 3 নম্বর ফর্ম গেট, গট, গটেনও হয়, আবার গেট, গট এটাও হয়। তো সেক্ষেত্রে ইফ হি উড হ্যাভ গট চান্স ইন ন্যাশনাল টিম। এতক্ষণ পর্যন্ত আমরা 3টি কন্ডিশন নিয়ে কথা বলেছি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনাল। তোমাদের ক্লাসটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, এবং কোথায় যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাও। ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর রিপ্লাই আর কোশ্চেন অ্যান্ড কমেন্ট। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।